চান্সেস আর ভেরি হাই যে আপনার লাইফ ডিজাস্টার হতে পারে বা আপনার পুরো ফিউচার ডিজাস্টার হতে পারে। একটা রোমান্টিক রিলেশনশিপ, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে ফিজিক্যাল নিডটা যেরকম ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম ইমোশনাল নিডটাও খুবই ইম্পর্টেন্ট। দুটো কম্বাইনলি প্রয়োজন। একটা স্ল্যাং ওয়ার্ড ইউজ করছে, বাজে ব্যবহার করছে, ইরেসপন্সিবল পার্সনের উপর অ্যাট্রাক্টেড ফিল করছি। ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে। এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি হোয়াটসঅ্যাপ থেকে, এবং হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস নোটে যা যা বলা হয়েছে সেই কথাগুলোকে সামারি করে আপনার সাথে শেয়ার করব। অ্যাট দ্য সেম টাইম এই ভিডিও শেষাংশে আমি তার ভয়েস নোটটি অ্যাড করে দিব। আপনি চাইলে সম্পূর্ণ ভয়েস নোট শুনে বুঝতে পারবেন তিনি আসলে কোন সিচুয়েশন থেকে আমাকে ভয়েস নোট দিয়েছেন। একজন ফিমেল পারসন, তিনি ভয়েস নোটে জানিয়েছেন তার একটা ছেলের সাথে সম্পর্ক, এবং তিনি তার এলাকারই একজন ছেলে। ভার্চুয়ালি তাদের পরিচয় হয়, তারা দুজনই সেম এজে। প্রথম থেকেই মেয়েটা এই ছেলেটার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করছিল। ছেলেটা পার্সোনালিটি ট্রেট মেয়েটার সাথে ম্যাচ করছিল না। মানে মেয়েটা বলছিল যে ছেলেটা অনেক বেশি পরিমাণে ইয়ো টাইপের, মানে খুব বেশি ইয়ো টাইপ, যেটা সে বলতে চাচ্ছিল। কিন্তু মেয়েটা আবার এরকম না, মেয়েটা খুবই ডিসেন্ট টাইপের, এমনটা মেয়ে জানিয়েছে। এই ছেলেটা মেয়েটার সাথে খুব রুড বিহেভ করছে, গালমন্দ করছে, কোনো রেসপন্সিবিলিটিস নিচ্ছে না, বরঞ্চ সে জাস্ট টাইম পাস করতে যাচ্ছে বা শারীরিক সম্পর্ক করার প্রতি ইনভলভ হচ্ছে। মেয়েটা বলেছে যে তাদের মধ্যে ইন্টিমেসি ছিল, বাট ফিজিক্যাল ইন্টিমেসি না বা সেক্সুয়াল ইন্টারকোর্স হয়নি, হয়তো মেক আউট হয়েছে, এমন কিছু আমাকে জানানোর চেষ্টা করেছে। দুই ফ্যামিলি এই সম্পর্কটা জানা সত্ত্বেও ছেলেটা কোনোভাবে বিয়ে করার জন্য রেডি না বা বিয়ে করতে চাচ্ছে না। সে জাস্ট মেয়েটার সাথে সময় কাটাতে যাচ্ছে, ফিজিক্যাল ডিমান্ড ফিল আপ করতে যাচ্ছে, এবং এমন কথা সে জানিয়েছে, আমি শুধু শারীরিক সুখের জন্য তোমার সাথে থাকছি, আদারওয়াইজ আমার থাকার কোনো কারণ নেই। মেয়েটা যখনই বিয়ের কথা বলছে ছেলেটা আরও বেশি রুড বিহেভ করছে। এখন এই মেয়েটা আমাকে জানিয়েছে তার একটা ব্যবসা আছে, তার কোনো কিছু করতে ভালো লাগছে না, তার খুব মন খারাপ থাকছে, সে অল্পতে রেগে যাচ্ছে, তার কাজে ফোকাস থাকছে না, ফ্যামিলির সাথে ভালো বিহেভ করতে পারছে না। অ্যান্ড এই সিচুয়েশনে তার আসলে কি করা আছে, তিনি কি করতে পারেন, তার কি এই সম্পর্কে থাকা উচিত নাকি এই সম্পর্কে বের হয়ে যাওয়া উচিত, বের হয়ে গেলে সে কষ্ট পেলে কি করতে পারে, ওভারঅল তার যে জিজ্ঞাসাটা আছে তার আসলে কি করা আছে, আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। অ্যান্ড আপনিও যদি সেম সিচুয়েশনে থাকেন, আজকের এই ভিডিওটা দেখলে কিছুটা ইনসাইট খুঁজে পাবেন। ডিসকাশন শুরু করার আগে আমি একটা ভিডিও রিকমেন্ড করতে চাই। এই ভিডিও শুরু করার আগে বা আপনি ডিসকাশনটা সম্পূর্ণ দেখার আগে কাইন্ডলি আগে এই ভিডিওটা দেখবেন। এই ভিডিও দেখার পর আপনি আমার ডিসকাশনটা শুনবেন। হোপসো এতে আপনি আরও বেশি ইনসাইটফুল ফিল করবেন বা আন্ডারস্ট্যান্ডিংটা আরও বেশি ক্লিয়ার হবে। এই ভিডিওটাতে আমি শেয়ার করেছি কোন ধরনের মানুষকে আসলে অ্যাভয়েড করা উচিত সম্পর্কের ক্ষেত্রে, সেটা বিবাহিত সম্পর্ক হোক বা যে কোনো সম্পর্ক হোক। বিকজ এই মানুষগুলো যদি আপনার সাথে সম্পর্কে আসেন বা আপনি তাদের সাথে সম্পর্কে যান, চান্সেস আর ভেরি হাই যে আপনার লাইফ ডিজাস্টার হতে পারে বা আপনার পুরো ফিউচার ডিজাস্টার হতে পারে। আমি ধরে নিচ্ছি আপনি ভিডিওটা দেখেছেন অ্যান্ড তারপর এই ডিসকাশনটা শুনছেন। প্রথমত বিষয়টা এমন যে আমি যখন চেম্বারে এরকম কোনো কেস শুনতে পাই বা আমার সাথে চেম্বারে কেউ মিট করতে আসেন এরকম ইস্যুস নিয়ে, আমি প্রথমে একটা ছোট্ট সিম্পল কোয়েশ্চেন করি যে আপনার এই সম্পর্কটা শুরু হয়েছিল কি কারণে। মানে ফেসবুকের পরিচয়, এলাকায় পরিচয়, স্কুলের পরিচয়, ইউনিভার্সিটিতে পরিচয়, দ্যাটস ফাইন। কিন্তু ভালোবাসার সম্পর্কে যাওয়ার পেছনে কারণ কী ছিল? মানে কি এমন ছিল যেটা আপনাকে অ্যাট্রাক্ট করেছিল ইনিশিয়ালি? এটাকে আমরা এক্স ফ্যাক্টর বলতে পারি, যে কোন এক্স ফ্যাক্টর আপনাকে আসলে অ্যাট্রাক্টেড করেছিল এই ছেলের প্রতি। বিকজ আপনি বর্তমানে ভয়েস নোটে আমাকে যা যা জানিয়েছেন যে সে স্ল্যাং ওয়ার্ড ইউজ করে, সে আপনার সাথে খারাপ ব্যবহার করে, সে পারে না এমন কোনো বিষয় আপনার সাথে করছে, আপনি বলছেন আমাকে। আবার সে শুধুমাত্র ফিজিক্যাল ডিমান্ডটাকেই ফোকাস করছে। হোয়ারাস ফিজিক্যাল ডিমান্ড মানেই যে খারাপ আমি এমনটা বলছি না। বিকজ আমি কিন্তু আপনার তরফ থেকে শুধু শুনছি, হতে পারে তার তরফেও কিছু না কিছু কথা আছে, এবং আপনি কখনোই ফিজিক্যাল নিডটাকে ওভারলুক করতে পারেন না। এগেইন আমি কিন্তু এটা বলছি না যে আপনি ফিজিক্যাল নিডটাকেই ফোকাস করেন। একটা রোম্যান্টিক রিলেশনশিপ, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে ফিজিক্যাল নিডটা যেরকম ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম ইমোশনাল নিডটাও খুবই ইম্পর্টেন্ট। দুটো কম্বাইনলি প্রয়োজন। রাইট নাও আপনারা যেহেতু কোনো হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে নেই, এটা একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনশিপ, সেই রিলেশনশিপের মধ্যে বাংলাদেশে কনটেক্সটে ফিজিক্যাল ইন্টিমেসিটা না করাটাই ওয়াইজ। এটা জাস্ট একটা ওপিনিয়ন মাত্র, বিকজ আমাদের কালচারে এটা অ্যাপ্রোপ্রিয়েট না, বা আপনি যদি রিলিজিয়াস পয়েন্ট থেকেও দেখে থাকেন সেটাও অ্যাপ্রোপ্রিয়েট না।
সো ওয়াইজ হচ্ছে আগে খুঁজে বের করা যে আমি কী কারণে তার উপরে অ্যাট্রাক্টেড ফিল করছি, সেই কারণগুলো একটু লিখে রাখেন। অ্যাট লিস্ট নিজেকে নিজে প্রশ্ন করে বোঝার চেষ্টা করেন যে আমি কারণটা কী? মানে কী কারণে একটা স্ল্যাং ওয়ার্ড ইউজ করছে, বাজে ব্যবহার করছে, ইররেসপন্সিবল পারসনের উপর অ্যাট্রাক্টেড ফিল করছি। কোনো না কোনো কারণ থাকতে পারে। সেই কারণটা একটু বের করার চেষ্টা করেন। একাধিক কারণ থাকলে একাধিক কারণ লেখার চেষ্টা করেন। নাম্বার 2, একটা টক্সিক রিলেশনশিপে থাকলে আপনি কখনোই বেটার ফিল করবেন না। আপনি যতদিন এই সম্পর্কটার মধ্যে এক্সিস্ট করবেন, সম্পর্কটা কন্টিনিউ করবেন, আপনি প্রতিদিনই কষ্ট ফিল করবেন। প্রতিদিন আপনার কাছে খারাপ লাগবে। সো টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে যাওয়াটা হচ্ছে ওয়াইজ ডিসিশন। কিন্তু জাস্ট একটা ভয়েস নোট শুনে আমি কোনো রিলেশনশিপকে বা কোনো পার্সনকে লেভেল আপ করব না যে হি ইজ এ টক্সিক পার্সন বা শি ইজ এ টক্সিক পার্সন অর দিস রিলেশনশিপ ইজ এ টক্সিক রিলেশনশিপ। তবে যতটুকু আপনি আমাকে বলেছেন, রেড ফ্ল্যাগের যতগুলো বিষয় থাকা দরকার একটা পার্সনের বা একটা রিলেশনশিপে, মোটামুটি 70-80% কাভার করছে আপনার ভয়েস নোটে। এখন ডিসিশন আপনার যে আপনি নিজে থেকে এই সম্পর্কে ইতি টানবেন, নাকি আপনি কোনো প্রফেশনাল সাথে বসবেন যে আদৌ এটা সত্য কিনা যে আমি এই সম্পর্কে থাকবো নাকি থাকবো না, অথবা এই সম্পর্ক আপনার জন্য কতটা মিনিংফুল হতে পারে ইন ফিউচার বা বর্তমানে। এই বিষয়টা আপনি 1-to-1 সেশন করার মাধ্যমে কিছুটা ইনসাইটফুল হতে পারেন এবং ডিসিশন মেক করার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে এই 1-to-1 কাউন্সেলিং সেশন। ফাইনালি আপনি যদি বুঝতে পারেন যে আপনি আসলে একটা ডিপ্রেসিভ ফেজে আছেন, আপনার কোনো কিছুই ভালো লাগছে না এবং সেটা 2 সপ্তাহের বেশি হয়ে গেছে, মানে 2 সপ্তাহের বেশি সময় ধরে আপনি আসলে ডিপ্রেস ফিল করছেন, আপনার কোনো কাজে ইন্টারেস্ট নেই, আপনি ব্যবসায় মন দিতে পারছেন না, পড়ালেখায় মন দিতে পারছেন না, আপনার খাবারের স্কেজুল চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার ঘুমের স্কেজুল চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার ওয়েট লস হচ্ছে বা গেইন করছেন অতিরিক্ত পরিমাণে। আপনি যদি এরকম সিমটম দেখতে পান, সেক্ষেত্রে আমি বলব যে আপনি অবশ্যই কোনো প্রফেশনাল সাইকোলজিস্টের সাথে বসেন, কাউন্সেলিংয়ে বসেন। বিকজ আপনি শুধুমাত্র এই গাইডলাইন্স শুনে বা কোনো ভিডিওর মাধ্যমে নিজের ভেতর যদি ডিপ্রেশন থাকে এবং সেটা রিলেশনশিপের জন্য আপনি ওভারকাম করতে কিন্তু সহজে পারবেন না। তবে হ্যাঁ, আপনি যদি মেন্টালি ডিটারমাইন থাকেন যে আমি সম্পর্ক থেকে বেরিয়ে আসবো, আমি নিজেকে আগে ভালোবাসবো, নিজেকে প্রোটেক্ট করবো, নিজেকে সেলফ কেয়ারের মাধ্যমে আপনি কিন্তু ওভারকাম করতে পারেন। নিজেকে প্রশ্ন করবেন, আমি এই সম্পর্কটাতে কী কারণে আছি, আমি টক্সিক মানুষটাকে কী কারণে সহ্য করছি, ভালোবাসি কী কারণে ভালোবাসি, ভালোবাসার কারণ অ্যাটলিস্ট একটা খুঁজে বের করার চেষ্টা করেন যে এই একটাই কারণ আছে যেই কারণটার জন্য আমি সব কিছু সহ্য করতে পারি। এমন যদি কোনো কারণ না থাকে, তাহলে আমি মনে করি না কোনো টক্সিক রিলেশনশিপে স্টে করার কোনো কারণ থাকতে পারে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম হচ্ছে বরিশাল থেকে বলতেছি। আমি লাইফ নিয়ে অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে আছি। ছোটবেলা থেকে অনেক বেশি শান্ত স্বভাবের মেয়ে ছিলাম। তো গত 4 বছর যাবত আমার একটা ছেলের সাথে খুব ক্লোজলি রিলেশনশিপ শুরু হয় করোনার মধ্যে। আসলে রিলেশনশিপ বলতে আমরা সেম এজেরই দুজনেই। তো ওর সাথে করোনার মধ্যে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয়, কিন্তু আমাদের এলাকারই ছিল। ও ওরকে ওর সাথে আমার প্রথম থেকে অনেক বেশি সিরিয়াস রিলেশন ছিল। ওর দিক থেকে না, কিন্তু আমার দিক থেকে ওর বিষয়ে আমি অনেক বেশি সিরিয়াস ছিলাম, কিন্তু ও কখনোই আমার বিষয়ে এতটা সিরিয়াস ছিল না। প্রথম থেকে ও আমাকে অনেক বেশি ইগনোর করতো, আর আমি ওর উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছিলাম প্রথম থেকে। ও আমাকে অনেক বেশি ভালোবাসতো না, কিন্তু ও দেখায় তো অনেক ভালোবাসতো। মানে ওর বিষয়টা আমি কিভাবে বলবো, ও অনেক বেশি সিরিয়াস ছিল না কখনোই। ও একটু উলফাট কোয়ালিটির, একটু মানে বলে না ইয়ো ইয়ো টাইপ, ওরকম টাইপ ছিল। কিন্তু আমি তো ওরকম টাইপের না। তো ওর এইসব নিয়ে মানাইতে আমার অনেক সময় লাগছে। তারপর মেইনলি দিক থেকে এসব। তবে আমি এটা বলতে পারবো না যে আমাদের রিলেশনের মধ্যে কখনো থার্ড পারসন আসছে, কিন্তু ও আমাকে ওই প্রপার যে গুরুত্ব এটা কখনো দিত না। সাথে খারাপ ব্যবহার, আমি যদি তাকে সিরিয়াস কিছু বলতে চাইতাম বা যদি আমি এটাও বলতাম যে আমার কখনো রাগ ভাঙাও না, ও আমার কখনো রাগ ভাঙাইতো না, কখনো কথার গুরুত্ব দিত না।
ও হচ্ছে অনেক বেশি ইরেসপন্সিবল ছেলে ছিল। কথায় কথায় গালি দিত, ব্যবহার খারাপ করতো। তো 4 বছর যাবৎ যেহেতু রিলেশনের মধ্যে আছে, একই সেম এজ, তো আমরা একই শহরে থাকি। তো আমাদের মধ্যে কিছুটা ক্লোজ রিলেশনশিপ হইছে। তো এরপর থেকে ওকে আমি একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করছি। যখনই আমি বিয়ের কথা বলতাম বা বলতাম যে দেখো সবারই বিয়ে হইতেছে, বা এখন যদি বিয়ে না করো আমাকে সিকিউর করো যে আমি তোমাকে বিয়ে করব, কিন্তু ওইটা নিয়ে কখনোই সিকিউরিটি দিত না আমাকে। সবসময় এই কথাগুলো ও এড়াই যেত। কিন্তু শারীরিক যে চাহিদা ওর, এটা ও সুযোগ মানে পাইলেই, অত ক্লোজলি কিছু হয় নাই, কিন্তু হচ্ছে মোটামুটি। তো এই বিষয়ে ও অনেক বেশি, ও আমাকে এরকম কথাও সরাসরি বলছে যে আমি তোমার সাথে শুধু শারীরিক শান্তির জন্যই থাকতেছে, আর কোনো শান্তি নাই। কিন্তু আসলে ও আমার কাছ থেকে কিভাবে শান্তি পাবে আমি বুঝতে পারি না, কারণ ও হচ্ছে অন্যরকম মেন্টালিটির ছেলে। মানে থার্ড কোয়ালিটির যে থার্ড ক্লাস কোয়ালিটির ছেলে যেরকম থাকে ওই কোয়ালিটির, কথায় কথায় রাগারাগি, কথায় কথায় আবার এরকম ভাবও দেখায় তো যে ও আমাকে অনেক বেশি পছন্দ করে। তো লাস্ট কিছুদিন আগে আমার অনেক ভালো দুইটা সম্বন্ধ আসছে। তো ওকে আমি এটা বলতেছিলাম যে তুমি কি আমার সাথে থাকবা, আমার এরকম ফ্যামিলিতে অনেক ঝামেলা হইতেছে। আমার ফ্যামিলি, ওর ফ্যামিলি সবাই এটা জানে, এবং মানে মাইনাও নিছে। ওর ফ্যামিলির সাথে আমার যোগাযোগ হয়, আমার ফ্যামিলির সাথে ওর যোগাযোগ হয়, কিন্তু ও এই রিলেশনশিপ নিয়ে হচ্ছে সিরিয়াস না। তো এই কদিন আগে যখন ওকে আমি বললাম, তখন ও আমাকে পুরোপুরি মানে ঝাড়ি দেওয়া শুরু করলো। তো আমি বললাম, তখন আমার অনেক মেজাজ খারাপ হইতেছিল। তো আমি বললাম যে তুমি যদি আমার সাথে নাই থাকো, তো কেন আমার সাথে 4 বছর হচ্ছে এরকম সম্পর্কে জড়াইলা। ও আমাকে কথায় না পারেও আমার বলতেছে তুই খুনি। আসলে সবসময় এই কথাগুলো বলে, তুই খুনি, তুই হচ্ছে এ হ্যান ত্যান, মানে গালাগালি, যত থার্ড ক্লাস কোয়ালিটির গালাগালি আছে সব। অনেক সময় সহ্য না করে আস্তে আস্তে আমি এরকম হয়ে গেলাম, ডিপ্রেসড হয়ে গেলাম। এখন আমার সব কিছুতে শুধু কান্না পায়। আমি না লেখাপড়ায় ফোকাস করতেছি, আমার ছোট একটা বিজনেস আছে ওইটায় না ফোকাস করতেছি। আসলে আমি কিছুর মধ্যে ফোকাস করতে পারতেছি না। আমার শরীর অনেক বেশি খারাপ হয়ে যেতেছে, আমি কারোর সাথে ভালো ব্যবহার করতে পারতেছি না, কারোর সাথে মিলতে পারতেছি না। আমি আস্তে আস্তে মানে শেষ হয়ে যেতেছি। আমার কথায় কথায় কান্না পায়, আমার কোনো কিছু ভালো লাগে না। মানে ডিপ্রেশন ডিপ্রেশন যে জিনিসটা, আমি ওটা আস্তে আস্তে ফিল করতেছি। আমার মাথায় উল্টাপাল্টা হচ্ছে চিন্তা ঘোরে। বাবা মার সাথেও আমি অনেক সময় হুটহাট কোনো বিষয় ছাড়া রাগারাগি শুরু করি। মানে আমার না জগতের কিছু না ভালো লাগে, না আমার নিজের কিছু ভালো লাগে, কিছুই ভালো লাগে না। এখন এই মুহূর্তে আমার আসলে কি করা উচিত?